ওয়েলকাম টু এক্সাম পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি আফ্রিকা মহাদেশটা আজকে আমরা পড়ব। সেকেন্ড ইউনিট টেস্টে আফ্রিকা মহাদেশ পরীক্ষা হবে, তাহলে আমরা আফ্রিকা মহাদেশ চলো শুরু করি। দেখো, আফ্রিকা মহাদেশের এখানে ফার্স্ট পেজে তোমাদের আফ্রিকা মহাদেশের কিছু কিছু গুরুত্বপূর্ণ মানে যেগুলো আফ্রিকা মহাদেশে আছে সেগুলো এক নজরে আফ্রিকা মহাদেশকে দেখিয়ে দিয়েছে। কঙ্গো নদী আফ্রিকা মহাদেশে, জীববৈচিত্র্য আফ্রিকা মহাদেশের অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকা মহাদেশের জীববৈচিত্র্য অনেক বেশি, মানে বন্যপ্রাণী বেশি। পিরামিড, মিশরের পিরামিড কোথায় পাওয়া যায় সেটাও আফ্রিকা মহাদেশে। তারপরে দেখো ড্রাকেন্সবার্গ পর্বতমালা, আফ্রিকার তৃণভূমি ভেল্ট, তারপরে আফ্রিকার জনবসতি নীল নদ আফ্রিকায়, ঠিক আছে। তারপরে দেখো সাহারা মরুভূমি, পৃথিবীর সবথেকে বৃহত্তম মরুভূমি সাহারা কোথায়, সেটা আফ্রিকায়। তারপরে আফ্রিকার জীবজন্তু। তারপরে দেখো বলছে আয়তনে, জনসংখ্যায় এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আয়তনে এবং জনসংখ্যায় দুদিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কি? আফ্রিকা। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া, আর দ্বিতীয় বৃহত্তম হলো আফ্রিকা। আর জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এখান থেকে আর কিছু পড়তে হবে না। তারপর এখানে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং মূলমধ্য রেখা, এই চারটি রেখায় এই চারটি রেখায় এই আফ্রিকা মহাদেশের উপর দিয়ে গেছে। তাহলে চিন্তা করো মহাদেশটা কত বড়, ঠিক আছে। এবং মহাদেশটা পৃথিবীর মানচিত্রের মাঝামাঝি অবস্থান করাই উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত পৃথিবীর মাঝ বরাবর মূল মধ্যরেখা, সেটা আফ্রিকার মধ্য দিয়ে গেছে। তারপরে পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখা, সেটাও গেছে। কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখাও গেছে। বলছে পূর্ব আফ্রিকাতে পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। তাহলে পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব কোথায় হয়েছিল? আফ্রিকা মহাদেশে। এখান থেকে আর একটা কোশ্চেন পাওয়া গেল। তারপরে দেখো বলছে ইউরোপ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। আমরা জানি, আগের আমরা এশিয়া মহাদেশ পড়েছি, এশিয়া আর ইউরোপের মাঝে আছে ইউরাল পর্বত, ঠিক আছে। আর ইউরোপ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। আর আফ্রিকার মাঝে আছে লোহিত সাগর ও সুয়েজ খাল। তাহলে আফ্রিকা মহাদেশের আর এশিয়া আর আফ্রিকার মাঝে কী আছে? লোহিত সাগর আর সুয়েজ খাল। তাহলে ইউরোপ আর আফ্রিকার মাঝে আছে জিব্রাল্টার, আর এশিয়া ও আফ্রিকার মাঝে আছে লোহিত সাগর ও সুয়েজ খাল। দুটি বড় জলভাগ যেমন সাগর বা মহাসাগর সংযুক্ত হয়ে যে সংকীর্ণ জলভাগ দ্বারা, তা হলো প্রণালী। বলছে দুটি মহাদেশ অবশ্যই সাগর দ্বারা বিচ্ছিন্ন, তাই তো। মহাসাগর দ্বারা মহাদেশগুলি আলাদা আলাদাভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তো। তাহলে দুটো মহাদেশের মিলনস্থল অবশ্যই স্থলভাগ হতে পারে না, তাই দুটো মহাদেশের মিলনস্থল জলভাগ। এই দুটি বড় জলভাগ অর্থাৎ দুটি মহাদেশ, এই মহাসাগর বা সাগর, সেটা অবশ্যই সংযুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা, তার নামই হলো প্রণালী। ওই জন্যে জিব্রাল্টার প্রণালী এশিয়া ও ইউরোপ ও আফ্রিকার মাঝে, ঠিক আছে। তাহলে এবার দেখো বলছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কেন বলা হয় চলো দেখি। বলেছে প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু। যে আফ্রিকার উষ্ণতা মানে জলবায়ু অত্যন্ত আর্দ্র, ওই জন্যে ওখানকার মানুষ দেখবে বেশিরভাগ গায়ের রং কালো হয়। আফ্রিকায় গভীর জঙ্গল তো আছে আমরা জানি, হিংস্র জন্তুও আছে সেই সব জঙ্গলে, ইত্যাদি কারণে বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই আধুনিক সভ্যতার আলো আসতে পারেনি, সেই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে কোশ্চেনটা তোমরা করবে,
এটা 3 নম্বরে পরীক্ষায় আসতে পারে। এইবার দেখো এক নজরে আফ্রিকার আয়তনটা তোমরা দেখে নেবে, এটা পড়ার মনে রাখার কোনো দরকার নেই তেমন, ঠিক আছে। এখানে মনে রাখবে আফ্রিকার দেশ হলো 56টি, আফ্রিকা মহাদেশের দেশ হলো 56টি। আর বিখ্যাত কয়েকটি শহর, মিশরের শহর কায়রো, হ্যাঁ, আলেকজান্দ্রিয়া, তারপরে ত্রিপলি, খার্তুম, এসব শহরগুলো আফ্রিকার বিভিন্ন দেশের রাজধানী এগুলো। তারপর ভূমিরূপের বৈচিত্র্য। তাহলে আফ্রিকা যেমন আমাদের এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। তাহলে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ আছে। আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো মাউন্ট তৌবকল। দৈর্ঘ্য কত? 4165। এটা হলো আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গ, ঠিক আছে। তারপরে আটলাস পর্বতমালার দক্ষিণ দিকে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি অঞ্চল সাহারা মরুভূমি যে আফ্রিকায় আছে, এবং সেটা দিয়ে পৃথিবীর বৃহত্তম, সেটা আগেই বলে দিয়েছি আমি। এখানে নীল নদ, এখান থেকে এত কিছু মনে রাখার কোনো দরকার নেই। মাউন্ট কিলিমাঞ্জারো 5895, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। তাহলে মাউন্ট কিলিমাঞ্জারো হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ 5895। আর আগেরটা ছিল, আমি মনে ওখানে ভুল বলে ফেলেছি, মিস্টেক করেছি। আটলাস পর্বতমালা সবথেকে উচ্চ শৃঙ্গ, এটা হলো তৌবকল। এটা আফ্রিকা মহাদেশের নয়, কিন্তু আফ্রিকা মহাদেশের মধ্যে সবথেকে উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এটি। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হয়, সারা বছর এই চূড়ায় বরফ থাকে। আমরা জানি নিরক্ষরেখার কাছাকাছি সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ওই জন্য সেখানে গরম বেশি হয়, ঠিক আছে। কিন্তু বলছে নিরক্ষরেখার কাছাকাছি এই মাউন্ট কিলিমাঞ্জারো থাকা সত্ত্বেও, এর উচ্চতা অনেক বেশি হয়, সারা বছর এর চূড়ায় বরফ জমে থাকে। বলেছে উঁচু মালভূমিতে যে তৃণ অঞ্চল দেখা যায় তার নাম ভেল্ট। তাহলে ভেল্ট একটা তৃণ অঞ্চল, কোথায় দেখা যায়? আফ্রিকায়। আফ্রিকার কোথায়? উঁচু মালভূমি অঞ্চলগুলোতে। এটা একটা প্রশ্ন। তারপরে দেখো এখানতে কিছু দেখার দরকার নেই, কিছু কোশ্চেন দিয়েছে। সাহারা মরুভূমিতে জনবসতি প্রায় দেখা যায় না, তাই তো? কেন দেখা যায় না? সাহারা মরুভূমিতে অনেক দূর পর্যন্ত মানে খাদ্যের অভাব আছে, ঠিক আছে, বিভিন্ন কারণে। নীলনদ মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে। কঙ্গো নদীর অববাহিকা ঘন জঙ্গল, সারা বছর সবুজ থাকে। বলছে এই কোশ্চেনগুলো ওর ভিতরে আছে, তবু আমি একবার বলে দিই, তোমরা একটু মনে রেখে নেবে। দেখো তাহলে নীলনদ মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে কীভাবে? মিশর একটা মরুভূমি, বেশিরভাগটাই মিশরের মরুভূমি, তার মধ্য দিয়ে নীলনদ, নীলনদকে বলা হয় মিশরের দান, এই জন্যকে বলা হয়, মিশরকে বলা হয় নীলনদের দান, এই জন্যে বলা হয়। এর মধ্য দিয়ে নীলনদ বয়ে গেছে। এই নীলনদ তার অববাহিকায়, এই নীলনদের জলে, খাওয়ার জল থেকে শুরু করে কাল্টিভেশনের জন্য বিভিন্ন পারপাসে নীলনদের জল, প্রচুর, মানে খুবই নীলনদের উপরে নির্ভরশীল ওখানকার মানুষ, ঠিক আছে। মরুভূমির মধ্যেখানে নদী হলে তো মানুষ তার উপর নির্ভরশীল হবেই, সেই জন্য নীলনদ এইভাবে মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে। যে কঙ্গো নদীর অববাহিকার ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে। হ্যাঁ, সবুজ থাকে কেন? আমরা জানি যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে কি ঘন জঙ্গল হয়ে যায় বা থাকে, ঠিক আছে। কঙ্গো নদী নিরক্ষরেখার কাছাকাছি, ওই জন্যে কঙ্গো নদীর অববাহিকায় প্রায় প্রতিদিন বৃষ্টি হয়, ঠিক আছে। সেই জন্য ওখানকার ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে।
তারপরে এখানে দেখো আফ্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী এবং তাদের দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে তোমরা দুটো পড়ে রাখবে, নীল নদের দৈর্ঘ্য 6,650 কিলোমিটার আর কঙ্গো নদী হলো 4,700 কিলোমিটার। আর পড়া এখান থেকে দরকার নেই। নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী, এটা একটু মনে রাখবে। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায়। নীলনদ, হ্যাঁ, আর নীলনদের প্রধান দুটো ধারা আছে। একটা হলো হোয়াইট নীল, যার উৎস আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি, আর অন্যটা হলো ব্লু নীল, যার উৎস ইথিওপিয়ার উচ্চভূমি। এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নেই। কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী। এবার যে ওই যে উপরের কোশ্চেনগুলো দেখলাম, সেই কোশ্চেনগুলো এখানে পেয়ে যাবে তোমরা। নাইজার নদী, জলঙ্গি নদী, হ্যাঁ, এখান থেকে কিছু শর্ট পড়ে নেবে। দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত, পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত ভিক্টোরিয়া কোন নদীতে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, এটা হলো জামবেসি নদীতে, ঠিক আছে। তারপরে দেখো এখানে নদী নিয়ে আর পর কিছু পড়ার নেই। আফ্রিকার জলবায়ু, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ। এক হলো অক্ষরেখা। এই যে অক্ষরেখা বলছিলাম একবার, আমি জানি আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে নিরক্ষরেখা গেছে। যে নিরক্ষরেখার কাছাকাছি উষ্ণতা বেশি অনুভব হয়। নিরক্ষরেখা থেকে যত দূরে যাওয়া যায় সূর্যের তির্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমে যায়। তাহলে আফ্রিকা মহাদেশের জলবায়ু ও উদ্ভিদের বৈচিত্র্য বলতে এক এক জায়গায় এক এক রকম। কেন? তার কারণগুলোর মধ্যে একটা হলো অক্ষরেখা নিরক্ষরেখা আফ্রিকার উপর দিয়ে যাওয়ায় নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলগুলোয় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় এবং সেই জন্যে সেখানে কি সূর্যের তাপ বা উষ্ণতা বেশি থাকে এবং সেখানে বৃষ্টিপাতও বেশি হয়। আর নিরক্ষরেখা থেকে যত পূর্ব এবং উত্তর এবং দক্ষিণে দূরে সরে যাবে তত সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা তত কমে যায়। হয়ে গেল। এবার দেখো সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্রের পাশের স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব বাড়তে বা কমতে দেয় না। স্থলভূমি যত সমুদ্র থেকে দূরে যায় সেখানে ঠান্ডা ও গরমের পার্থক্য বাড়ে। বলছে সমুদ্রের পাশাপাশি স্থলভূমির উষ্ণতা, হ্যাঁ, সমুদ্রের বাতাস খুব বাড়তে বা কমতে দেয় না। মানে এখানে সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো, সমুদ্রের পাশের স্থলভূমিগুলোতে আবহাওয়া সবসময় এক ধরনের মনোরম থাকে, বা খুব ঠান্ডা বা খুব গরম এখানে অনুভূতি হয় না। সমুদ্র থেকে যত দূরে যাওয়া যাবে হয় সেখানে ঠান্ডা বেশি হবে এবং গরমও বেশি হবে। দেখো সমুদ্র স্রোত, সমুদ্রের মধ্যে যে বিপুল জলরাশি স্রোতের মতো বয়ে চলে তা হলো সমুদ্র স্রোত, তাই তো। সমুদ্র স্রোত উষ্ণ বা শীতল দুই হতে পারে, হলো। তারপরে দেখো উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমে যায়। আমরা জানি আমরা যত উপরে যাব উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমে যায়। প্রতি কিন্তু 31 মিটার আমরা যদি উপরে যাই 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কমে যায়। তাহলে প্রতি 1 কিমি উচ্চতা বাড়লে বাতাসের গড় উষ্ণতা 6.4 ডিগ্রি হারে কমে, ঠিক আছে। এটা হলো আফ্রিকার ওখানকার তাহলে প্রতি 1 কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায়। এবার দেখো নিরক্ষরেখার বলেছে আফ্রিকার প্রায় মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে, তাই মহাদেশের অক্ষরেখার অবস্থান জলবায়ুর উপর প্রভাব ফেলবে, তাই তো। আর তারপরে কি পড়লাম? সমুদ্র থেকে দূরত্ব। আফ্রিকা মহাদেশের সমুদ্র উপকূল এগুলো তো পড়ে হয়ে গেছে। তারপর এগুলো তো দেখে নিয়েছি, দেখো এগুলো একটু দেখে নাও। এটা জাস্ট পড়বে। এটা যদি এখান থেকে একটা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে, আফ্রিকা মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ আলোচনা করো সংক্ষেপে, ঠিক আছে। হ্যাঁ, না হলে এটা একটু পড়ে নেবে, এর থেকে শর্ট হয়তো দেবে। যেই কোশ্চেনটা একটু আগে বললাম আমি তোমাদেরকে এই চ্যাপ্টারে আসার আগে, দেখো নিরক্ষরেখায় চিরসবুজ গাছের অরণ্য দেখা যায় কঙ্গো নদীর অববাহিকায়।
এটা একটু পড়ে নিই, দেখো নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম বেশি থাকে, মোট বৃষ্টির পরিমাণও এখানে বেশি। সরাসরি যে সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে, যেমন মেহগনি, রোজউড, হ্যাঁ, এবনি। এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। তাহলে কোশ্চেনটা এখানে পেয়ে গেলাম। নিরক্ষীয় রেখার কাছাকাছি অঞ্চলে, এক কথায় তোমরা এরকম লিখবে, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে গরম এবং বৃষ্টিপাত, মানে অর্থাৎ উষ্ণতা এবং বৃষ্টিপাত দুই বেশি থাকায় এখানে এখানে কি হয়, কোনো নির্দিষ্ট ঋতুতে গাছের পাতা ঝরে যায় না। আমাদের এখানে যেমন শীতকালে অর্থাৎ অনেক গাছের পাতা ঝরে যায়, তাহলে এখানে কোনো সময় গাছের পাতা ঝরে যায় না, সেই জন্যে তাই এর নাম চিরসবুজ অরণ্য। সাভানার তৃণভূমি, এটা কোথায় দেখা যায়? আফ্রিকায় দেখা যায়, শুধু এতটুকু পড়লেই হবে, এর থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। তারপরে দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, এত কিছু এখান থেকে পড়ার দরকার নেই। আফ্রিকার জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদটা পড়ে নিয়েছি। নীলনদ অববাহিকা, আফ্রিকার সবথেকে দীর্ঘতম এবং পৃথিবীর দীর্ঘতম নদী কি? নীলনদ। নীলনদে সারা বছর জল থাকে। নীলনদের দুটো উৎস, কোথা থেকে সেটা তো একবার পড়ে নিয়েছি আমি। আর একটা প্রশ্ন এখানে বলেছে, নীলনদের নিম্ন অংশে বন্যা হয় জুন থেকে সেপ্টেম্বর মাসে। জুন থেকে সেপ্টেম্বর মাসে নিম্ন অংশে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই জন্যে সেখানে বরফ জমে যায়। আর উচ্চ অংশ থেকে সেই সব জল আসে, সেই জলগুলো ওই বরফে বাধা পেয়ে এরকমভাবে বন্যা হয়। নীলনদ অববাহিকা। কায়রো থেকে ভূমধ্যসাগর উর্বর পলিসমৃদ্ধ কৃষি এলাকা হলো নীলনদের বদ্বীপ অঞ্চল, এটা একটু মনে রাখবে। এখান থেকে আরেকটু কোশ্চেন দেখে নেই। নতুন পলি পড়া উর্বর মাটিতে গম, বার্লি, ধান, আখ, মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়। সারা বিশ্ব জুড়ে ইজিপশিয়ান কটন নামে পরিচিত। অত কিছু পড়ার দরকার নেই এখান থেকে। এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আছে, সেগুলো দেখে নাও। পৃথিবীর বৃহত্তম বাঁধ কি? উচ্চ আসওয়ান বাঁধ। কোথায় অবস্থিত? মিশরে। কোন নদীর উপরে? নীল নদের উপরে। নীলের উপর তৈরি হয়েছে জেবেল আউলিয়া বাঁধ। সুদানে ব্লু নীলের উপর দেওয়া আছে সোনার আটাবারা বাঁধ। মিশরে আরও কতগুলো বিখ্যাত বাঁধ হলো লেক নাসের বাঁধ, নাগ হামাদি, ইনসা। অত কিছু পড়ার দরকার নেই, এখান থেকে একটা কোশ্চেন পড়বে। পৃথিবীর বৃহত্তম বাঁধ উচ্চ আসওয়ান বাঁধ, নামেই আছে উচ্চ আসওয়ান, তাই তো। কোথায় অবস্থিত? মিশরে। কোন নদীর উপরে? ব্লু নীল অর্থাৎ নীল নদের উপরে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, মানে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কী কী হতে পারে? পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ তৈরি, জল পরিবহন, মৎস্য চাষ, এইগুলো। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, এটা আগেও একবার আমরা দেখেছি। সীমা, সাহারা মরুভূমির সীমা দরকার নেই আমাদের পড়ার। এখানে দুটো প্রশ্ন আছে, দেখো। হামাদা আর আর্গ, যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো তৈরি করে তা হলো আর্গ। আর হামাদা,
যেসব অঞ্চল শক্ত পাথরের ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তা হলো হামাদা। যেখানে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তাকে বলা হয় হামাদা। আর যেখানে বালির স্তূপ জমা হয়ে থাকে, ছোট ছোট পাহাড়ের মতো তৈরি করে জমা হয়ে, সেগুলোকে বলা হয় আর্গ। এই দেখো আর্গের ছবি এগুলো, আর হামাদা এরকম এগুলো, ঠিক আছে। তাহলে দেখো এবার ওয়াদি একটু পড়ে নিই। সাহারার বেশিরভাগ নীল নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। শুকনো নদীর খাতগুলো হলো ওয়াদি। আর যেসব অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো এসে মিশে থাকে তা হলো রেগ। এগুলো টিকা আসতে পারে, এগুলো একটু পড়ে নেবে। তারপরে এখান থেকে সেরকম কিছু দেখার দরকার নেই। আর একটা বলছে গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়। স্থানীয় ভাষায় এই বাতাসকে বলা হয় খামসিন। গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলা হয় হারমাটান। তারপরে দেখো গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় দেখা যায়, তাকে স্থানীয় ভাষায় সাইমুন বলা হয়। এমনিতেই মরুভূমি অঞ্চলে বালির ঝড় দেখা যায়। বলছে মরুভূমিতে পশু, এটা একটু যাযাবরটা দেখে নাও। মরুভূমিতে পশুর দল বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় যারা, তাদেরকে বলা হয় যাযাবর। সারার সম্পদ অত কিছু দরকার নেই, এটা একটু পড়বা। উট সাহারা আদিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভ্যান বলে। এখান থেকে তেমন কিছু পড়ার নেই, ঠিক আছে। তাহলে আফ্রিকা মহাদেশ থেকে তোমরা এতটুকু পড়লেই মোটামুটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে যাবে, আর কিছু দরকার নেই।